আমি বলছি দিনিতা ঘোষ, আপনি ঠিক করেননি। আপনি আমার কাছেও বস ছিলেন, আপনি আমারও এক ভালোবাসার লোক, অনুপ্রেরণার লোক ছিলেন, কিন্তু আজকে ঘেন্না হচ্ছে। 21শে জুলাই মঞ্চে আপনাকে দেখি, কিছু আশ্চর্য হব না। তাদের নেতা, আমাদের নেতা, যাকে আমরা বাঘ বলে আখ্যা দিতাম, সম্বোধন করতাম, বস বলতাম, আজকে সে রক্তমাখা হাত দুটো ধরে সেখানে সৌজন্যতা দেখাতে গেছেন। আপনি দিলীপ ঘোষ যে হয়েছেন, একা দিলীপ ঘোষ হননি, আমাদের জন্য আপনি দিলীপ ঘোষ হয়েছেন। আমাদের ভাবাবেগকে আপনাকে সম্মান দিতেই হবে। আজকে ভাবুন তো, আপনি নামছেন গাড়ির থেকে আপনার স্করপিও করে, 25টা সিকিউরিটি নিয়ে, আজকে আমরা এগিয়ে আসছি দিলীপ দা স্বাগতম, দিলীপ দা জিন্দাবাদ বলে। এটা যদি হট করে ভ্যানিশ হয়ে যায় এই ভিড়টা। আমি তো আপনাকে ভালোবেসেছিলাম, আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম। আমার প্রশ্নের উত্তরটা দিন না, আপনি গেছেন কেন? এখানেই কথা শেষ। তাহলে সেদিনকে আপনার ফোনটা অফ ছিল কেন? আপনি ফোনটা অফ করে কোথায় মধুচন্দ্রিমা করতে গেছিলেন সেদিনকে আপনি? আর এই পচা মালগুলোকে আমাদের মাথায় থোপাবেন না। এরপর কিন্তু সত্যি কথা, বঙ্গ বিজেপিতে কিন্তু ঝান্ডা ধরার লোকের অভাব হয়ে যাবে। ও যেমন গায়ে বাছুর নিয়ে আছে, তুইও একটা ষাঁড় আর বলদ খোঁজ না। দুটো কথা বলবো। প্রথমত হচ্ছে, যেহেতু দীঘার জগন্নাথ মন্দির ট্রাস্ট বা কালচারাল সেন্টার, এটা রিসেন্ট উদ্বোধন হয়েছে, সেটা নিয়ে বিতর্কটা বড় বেশি। তো নেতা বা নেতৃবর্গকে নিয়ে বলার আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, সেটা বলবো না। কিন্তু আমি একজন একনিষ্ঠ কর্মী হয়ে, কর্মীদের ভেতরে যে আগুনটা, যে রাগটা, যে জ্বালাটা, সেটা একটুখানি হলেও তোমাদের মাধ্যমে একটু উগরে দেব। কারণ এইটা বলার প্ল্যাটফর্ম আগে কোনোদিন পাইনি। যেহেতু আজকে 2রা মে, মন বড়ই ভারাক্রান্ত, কারণ 4 বছর আজকে পূর্ণ হলো। তো ঠিক 4 বছর আগে 2021-এর ঠিক এই সময়টা, ঘড়ির দিকে তাকাচ্ছি, তখনও দেখছি মিনাদি এগিয়ে, তাও একটা ক্ষীণ আশা, জোড়াসাঁকোয় অন্তত মনের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম সবকিছু শেষ, তারপরেই অভিজিতের সেই লাইভ ভিডিও, যেটা দেখার পর আমি কেন, যারা সেই ভিডিও দেখেছে তাদের চোখের জল কিন্তু শোকায়নি। শুধু 2রা মে না, 1 সপ্তাহ 1 মাস চোখের জল শোকাতে আমাদের সময় নিয়েছিল। এবং অভিজিতের ওই ভিডিওটার পরের পর আমাদের কাছে খবর আসতে থাকে, এখানে তার লাশ পড়ে গেল, সেখানে তার বউকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি হচ্ছে, বউয়ের চোখের সামনে স্বামীকে গাছে বেঁধে কেটে ফেলা হচ্ছে, মায়ের সন্তানের সামনে মাকে টেনে নিয়ে গিয়ে রেপ করা হচ্ছে। কিসের জন্য? না, তৃণমূল আবার জিতলো, বিপুল পরিমাণ ভোটে জিতে এলো, আর আমাদের যেখানে জেতার কথা ছিল আমরা জিততে পারলাম না। আচ্ছা, একটা জিনিস বলো তো, রাজনীতি তো থাকবেই, কিন্তু এই রাজ্য বাদ দিয়ে অন্যান্য রাজ্যেও তো আমরা দেখলাম যে বিজেপি শাসিত রাজ্যে বা বিজেপি অনেক জায়গায় সেখানকার বিরোধীদের মাত দিয়ে সেই মসনদে বসেছে। একটা সেরকম নতুন বিজেপি যেখানে এসছে বা বিজেপি যেখানে জয়ী হয়েছে, রিসেন্টের মধ্যে আমরা যদি দিল্লিটাও দেখে নিই, একটা কেউ তোমরা ভিডিও দেখাতে পারবে যে এরকম বিজেপির কর্মীরা আপ হেরে গেছে বলে? আমি দিল্লির উদাহরণটাই যদি দিই, বা অন্যান্য জায়গায় তাদের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী যারা ছিল, সেই দল বা পার্টি হেরে গেছে বলে তাদের সাথে এরকম নৃশংস অত্যাচার করেছে, কুপিয়ে খুন করেছে, সন্তানের সামনে মাকে রেপ হতে হয়েছে, বউয়ের চোখের সামনে স্বামীকে চিরে দিয়েছে? একটা নিদর্শন দেখাতে পারবে? তারা উল্লাস করেছে, তারা আমার পরিবারের অনেক ভাই, অনেক বোন, দিদিকে হারিয়েছে, এমন বয়স্ক মাকেও হারিয়েছি আমরা, মা স্থানীয় মানুষকে। তারা সেই লাশের ওপর উল্লাস করেছে। আজকে হয়তো আমাদের শহীদ দিবসে এত আড়ম্বর পাবে না, ডিজে বাজিয়ে কোমরের তলায় কাপড় গুজে নাচ বা ডিম ভাতের উল্লাস আমাদের নেই। কারণ ওই যে বললাম না, আমরা ওই ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে, আমরা তার সামনে দিয়ে, আমরা চোখের সামনে দিয়ে আমাদের সেই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো গেছে। হ্যাঁ, হয়তো বিশেষ ক্ষমতা আমাদের মতো সাধারণ কর্মীদের ছিল না, কিন্তু তাও বুকে সাহস নিয়ে টুকটুক করে বেরিয়ে এর পাশে ওর পাশে দাঁড়িয়েছি। আজকে সেই জায়গায় তুমি যার নামটা নিলে, সেই মানুষটার ওপর কিন্তু আপামর রাজ্যবাসীর বিশ্বাস ভরসা ছিল। তাকে আমরা মেনেছিলাম, হ্যাঁ, তাকে আমরা বাঘ বলতাম, তাকে আমরাই তুলেছিলাম। এই আমাদের মতো একনিষ্ঠ কর্মীরা, পাগল মেন্টাল কর্মীরা
আজকে বঙ্গ বিজেপি, আমি সব সময় না চিৎকার করে বুক বাজিয়ে একটা কথাই বলি, বঙ্গ বিজেপির অস্তিত্ব টেকার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করে আমাদের মতো কিছু মেন্টাল আর পাগল কর্মীদের জন্য। সবাই কিন্তু এই সিন্ডিকেট বা সেটিং করে চলে না, আমাদের সেই আবেগটা আছে বলে। আর পাগলের মতো কিছু না পেয়ে বিনা স্বার্থে ঘরের খেয়ে বনের মোস্তারানো বাংলা কথা যেটা বলে, নিজের পরিবারের লোকেদের সাথে অশান্তি করে যার খাচ্ছি যার পড়ছি তাদেরকে উপেক্ষা করেও আমরা ঝড় জল বৃষ্টি দিন রাত কিছু দেখি না, পাগলের মতো ঝান্ডাটা মাথায় তুলে দৌড়াই। তার বিনিময় আজকে উনি বলতেই পারেন আমার ব্যক্তিগত আমন্ত্রণ, তাতে কি এসে যায়। এই যে হৃদয়ে যে রক্তক্ষরণটা হচ্ছে, 2রা মে 2021 চোখ দিয়ে জল না রক্ত বেরিয়েছিল, হ্যাঁ আমাদের এসে যায়। আমি বলছি দিনিতা ঘোষ, আপনি ঠিক করেননি। আপনি আমার কাছেও বস ছিলেন, আপনি আমারও এক ভালোবাসার লোক, অনুপ্রেরণার লোক ছিলেন, কিন্তু আজকে ঘেন্না হচ্ছে, আজকে আপনার মুখ দেখতে ইচ্ছা করছে না। কারণ যে ডাইনি বুড়ির হাতে, যে মহিলার হাতে আমার ভাইয়ের, আমার সহযোগিতা রক্ত লেগে আছে, সেই রক্ত রঞ্জিত হাত ধরে আপনি সেখানে সৌজন্যতা দেখাচ্ছেন। তাহলে সেদিনকে 2021 2রা মে যখন রাজ্যবাসী প্রত্যেকটা কর্মী পাগলের মতো আপনাকে ফোন করছিলেন, আপনি কোথায় লুকিয়েছিলেন? তারপরেও তো আমরা কোনো নেতাকে ছাড়িনি, তারপরেও আপনারা আসলে আপনাদের নামে জয়ধ্বনি দিয়েছি, আপনাদেরকে মালা পরিয়েছি নিজেদের পয়সা খরচা করে, পকেটের পয়সা খরচা করে। তারপরেও কিন্তু আমরা আপনাদের সাথ ছাড়িনি। নেতা আমরা বানাই, আমরা কর্মীরা বানাই, আর এটা প্রত্যেকটা পার্টির ক্ষেত্রে কিন্তু এক গল্প। আজকে আমি বিজেপি বলে আমি প্রত্যেকটা দিচ্ছি, এই টিএমসি কোত্থেকে পেল এত নেতা? আমার পাড়ায় যে প্রথম যখন টিএমসির নামও নিশান ছিল না, আমার এক দাদা, এখানে তো আমি নাম নিতে পারবো না, ও একা একটা ঝান্ডা নিয়ে রিফ্লেট বিলি করতো, একা মানুষটা ভোটার স্লিপ দিত, আমরা হাসতাম, বুঝতাম না, তখন ছোট ছিলাম তো। ওর পেছনে লাগতো পাড়ার ছেলেরা, সব দেখেছি। আজকে সেই মানুষটার কোনো নামও নিশান নেই। আজকে কংগ্রেস থেকে এসে, সিপিএম থেকে এসে টিএমসি সব বড় বড় লিডার হয়ে গেছে। তো সেই মানুষগুলো যেমন ব্রাত্য হয়ে গেছে আজকে টিএমসিতে, তাদেরকে কেউ চেনেই না, সেই ছেলেটাকে কেউ আজকে চেনেই না, তাকে কোনো প্রোগ্রামে কোনো কিছু তো দেখা হয় না, চোখের সামনে সব দেখি। আজকে এই আমার এই কাতর আরতিটা আমার সেই সব একনিষ্ঠ কর্মীদের জন্য। এইসব দেখে মন ভেঙো না। নেতা আসবে যাবে, নেতা আমরা বানাই, আমরা ঠিক করব কাকে রাখবো কাকে রাখবো না। আজকে ভালো লাগেনি দাদা, আপনি আমাদের অনুপ্রেরণা ছিলেন, সাহস ছিলেন, ব্যক্তিগত না, এটা মানতে পারলাম না। পলিটিক্সে যখন আপনি এসছেন আমাদের ভালোবাসায়, সাধারণ মানুষের ভালোবাসায়, কর্মীদের ভালোবাসায়, ভোটে যখন আপনি জিতেছেন, আপনার তখন কোনো ব্যক্তিগত লাইফ থাকতে পারে না। ইভেন আমাদের ছোট কর্মীদেরও দায়িত্ব থাকে। আমরা যখন আমাদের পাড়াকে রিপ্রেজেন্ট করছি, আমার ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছি, আমাকেও কিন্তু অনেক সন্তর্পণে পা ফেলতে হয়। এবং আমি না, আমার মতো প্রত্যেকটা কর্মী কিন্তু সেই সাবধানতা অবলম্বন করে। আমাদের বন্ধু বান্ধব নেই, আমরা বসে আড্ডা মারতে পারি না, খেতে পারি না, আমরা সৌজন্যতা দেখাতে পারি না। আমরা উচিত কথা বললে, প্রতিবাদ করলে তখন আমরা দল বিরোধী তকমা লেগে যাবে, তখন অনেক রকম নোংরামো হয়, অনেক কাদা ছোড়াছুরি হয়। সবকিছুর পরেও তো আটকে আছি। মায়া, ভালোবাসা, মায়া, এটার কোনো এক্সপ্লেনেশন হয় না, এটা টাকা দিয়ে কেনা যায় না। আর ওই যে বললাম না, কিছু কিছু আমাদের মতো সত্যি মেন্টাল আছে যারা পার্টি পাগল, পার্টিকে ভালোবাসে, কিছু নেবার জন্য আসেনি, দেবার জন্য এসছে। আর আমি যদি নিজের কথা বলি না, আরে যার শ্মশানের রাখ পছন্দ, যার সোনার ওই ছাল্লা বলে না কি 50 তোলা, সেই শিকলের থেকে যার আমার এই গুরুদেবের দেওয়া রুদ্রাক্ষ পছন্দ, তাকে তুমি কি প্রলোভন দেখাবে? সেই সব পাগল কর্মীদের তাকে কোনো প্রলোভনেই তাকে সেই সব কর্মীদের কেনা বেচা কেনা করা যাবে না। আবেগটা পয়সা দিয়ে কেনা যায় না, আবেগ ভালোবাসাটা পয়সা দিয়ে কেনা যায় না। আজকে বঙ্গ বিজেপির এক এবং একমাত্র মূল ভিত্তি হচ্ছে আমাদের একনিষ্ঠ কর্মীরা।
আজকে প্রত্যেকটা কর্মী আমরা মর্মাহত এই ব্যবহার পেয়ে, এই দৃশ্য দেখে। আমরা কি দেখছি? দিলীপ ঘোষ ঢুকছে, ওখানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, দিলীপ ঘোষ স্বাগতম। এইটা পাওয়ার জন্য আজকে আমাদের জীবনের এতগুলো মানে গোল্ডেন সময় আমরা নষ্ট করলাম, পরিবারকে পাত্তা না দিয়ে। আমরাও তো করতে পারতাম। রোববার গুলো মিটিং মিছিল বাদ দিয়ে আপনাদের জন্য ভিড় বাড়াতে গেছি, যা আমাদের নেতা আসছে সবকিছু জলাঞ্জলি দিয়ে সন্তানদের সাথে সময় না কাটিয়ে। আমাদেরও ইচ্ছা করে সন্তানের সাথে, স্বামীর সাথে ইকো পার্কে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, একটু ঘুরি। সেগুলো তো আমরা দেখিনি। আমার মতো অজস্র মেয়ে সংসারে স্বামীর মুখ ঝামটা খেয়ে সব কিছু কোনো রকমের রান্না বান্না করে রোদ জল বৃষ্টি নিয়ে দৌড়ে এসছে। আপনার মিছিলে যাতে ভিড় হয়, আপনাদের মতো নেতাদের মিছিলে যাতে ভিড় হয়। আপনাদেরকে আমরা মানে ভগবান বলবো না, কিন্তু তাও একটা আদর্শের জায়গায় বসিয়েছিলাম। আজকে এই যে জিনিসটা আজকে দেখালেন না, এরপর কিছু যায় আসবে না। যদি 21শে জুলাই মঞ্চে আপনাকে দেখি, কিছু আশ্চর্য হব না, ঠিকই আছে। কারণ আমরা পিঠে ছুরি খেতে খেতে না অভ্যস্ত হয়ে গেছি। বরং ঘর শত্রুরা তাড়াতাড়ি ঘর খালি করলে সুবিধা বেশি হবে। কারণ আমার ঘোষিত শত্রুকে আমি তো জানি, আমার সামনে কে আছে, তার সাথে লড়াইটা অনেক সোজা। কিন্তু আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে যে আমার পিঠে ছুরিটা মারবে, তার থেকে মনে হয় আমার সামনে ঘোষিত শত্রু অনেক ভালো, এবং অনেক স্পোর্টিংলি তার সাথে লড়াইটা হবে, অনেক ফেয়ারলি তার সাথে লড়াইটা হবে ঘর শত্রুর থেকে। আজকে এটা দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, কেউ এই জিনিসটা মেনে নিচ্ছে না, সেটা আপনাকে বুঝতে হবে। এটা 1 নম্বর। আর 2 নম্বর একটা কথা বলি, আজকে ইতিহাস সাক্ষী আছে, হয়তো রাজরাজারা মহারাজরা যুদ্ধে নেমেছিল, অবতীর্ণ হয়েছিল ঠিকই, কিন্তু না একটা মহিলাই পারে একটা সাম্রাজ্যের উত্থান ঘটাতে বা একটা সাম্রাজ্যের পতন ঘটাতে। একটা মহিলার না অনেক বড় ভূমিকা থাকে। আজকে ইতিহাস ঘেটে দেখো, হয়তো মহারাজরা রাজারা যুদ্ধে মাঠে নেমে লড়াইটা দিয়েছে, তার পেছনে পর্দার আড়াল থেকে কূটনৈতিক বুদ্ধিগুলো একটা মহিলাই দিয়েছে। সো একটা মহিলাকে না, একটা মহিলা যেমন সংসারের ধারক, সংসারটা সে স্বর্গের মতো করতে পারে, আবার নরকও বানিয়ে দিতে পারে, সেমনি একটা মহিলার অনেক বড় ভূমিকা থাকে। যাও, কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাড়াঘাটা করা আমার চরিত্রের বাইরে আমি করব না, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে তো অনেক কিছু এসে যায়। আজকে যার মানে কলতলায় জল নেওয়ার অভ্যস্ত, যে তাকে হঠাৎ করে তুমি একটা 7 স্টার হোটেলে বা ইয়ট দিয়ে দিলে, সে কিন্তু সেই ইয়টের নিয়ম কানুনগুলো জানতেও পারবে না, বুঝতেও পারবে না। সে হয়তো ইয়টে বসেও হয়তো গামলা নিয়ে, মগ নিয়ে হয়তো সমুদ্র থেকে জল তুলবে। তো সেই ব্যাপারটাই, বাকি কিছু বলার নেই। হ্যাঁ, আমরা মর্মাহত, আর আমি অন্তত ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে পারি। আমি সেটা বুক বাজিয়ে গলা বাজিয়েও বলিও, কারণ আমরা 25টা সিকিউরিটি নিয়ে ঘুরি না। আমরা সেলফ মেড, আমরা ইয়েস ম্যান না। আজ আমার যেইটুকু গর্ব গুরুর নিজের ওপর আছে না, কারণ আমার শির দ্বারা বিক্রি নেই। বিক্রি হলে আমার মতো হাজার হাজার লাখ লাখ কর্মী এখনো আছে যারা বিক্রি হয়ে যেতে পারতো। চোখের সামনে পরিবারের লোকেদের হত্যার পরও তাদের কাছে কি প্রলোভন আসেনি? তাও সেই বিশ্বাস ভরসাটা আঁকড়ে ধরে এখনো তারা এই ভারতীয় জনতা পার্টি বিজেপিটা করে যাচ্ছে। আজকে তারা কি দেখলো? তাদের নেতা, আমাদের নেতা, যাকে আমরা বাঘ বলে আখ্যা দিতাম, সম্বোধন করতাম, বস বলতাম, আজকে সে রক্তমাখা হাত দুটো ধরে সেখানে সৌজন্যতা দেখাতে গেছেন। 3 দিন ধরে অপেক্ষারত ছিলেন তার জন্য মাননীয়া, সেই সবও আমাদের শুনতে হচ্ছে। খুব ভালো, খুব ভালো। 21শে জুলাই দেখলেও আমরা মর্মাহত হব না। আর যারা যারা আছে এরকম ঘরশত্রু, ভগবানের কাছে প্রার্থনা করব তাদের চরিত্রটা, আসল মুখটা মুখোশের আড়াল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুক। থাক, শূন্য দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমরা শূন্য গোয়াল নিয়ে আবার শূন্য থেকে লড়ে উঠে ঠিক দাঁড়িয়ে যাব।
দিলীপ দা তিনি বলছেন কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি, তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে, তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি তা নিয়ে প্রশ্ন। আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি মন্দির যেই তৈরি করুন ভগবান সবার। পশ্চিমবঙ্গের সবকিছুতেই রাজনীতি, কি বলবেন? না না, 100 মানে যেই তৈরি করুন, প্রশ্নটা তো সেখানেই। আপনি নিজেও তো করতে পারতেন, আমরাও যেতাম খুব খুশি মনে। আপনার তো জায়গার অভাব নেই, আপনিও করুন না, আমরা আসবো, খুশি মনে আসবো। উল্টে আমাদের যা সামর্থ্য, আমাদের কাছে তো তোলাবাজির টাকা নেই। ওই রক্ত জল করে যেটুকু কামাচ্ছি, 50 টাকা হলেও 51 টাকা হলেও আপনার দান বাক্সে আমরা কর্মীরা আমরা দিয়ে আমরা সেইটুকুতেই আমরা খুব আপনার এই প্রচেষ্টাকে বাহবা দিতাম এবং আপনার পাশে দাঁড়াতাম। 100 বার মাইনে রাখে আপনি কার কাছে যাচ্ছেন। আপনি দিলীপ ঘোষ যে হয়েছেন, একা দিলীপ ঘোষ হননি, আমাদের জন্য আপনি দিলীপ ঘোষ হয়েছেন। আমাদের ভাবাবেগকে আপনাকে সম্মান দিতেই হবে। আজকে ভাবুন তো, আপনি নামছেন গাড়ির থেকে আপনার স্করপিও করে 25টা সিকিউরিটি নিয়ে, আজকে আমরা এগিয়ে আসছি দিলীপ দা স্বাগতম, দিলীপ দা জিন্দাবাদ বলে। এটা যদি হট করে ভ্যানিশ হয়ে যায় এই ভিড়টা, কে মানবে আপনাকে? তখন আর কেউ মানবে? হ্যাঁ, আপনারা হয়তো অনেক উঁচু জায়গায় আছেন, আপনারা এইসব জিনিসগুলো ঠিক হ্যান্ডেল করতে পারেন না, সেই জন্যই হয়তো এইটা শোনার জন্য আপনি হয়তো অন্য দলে চলে যেতেই পারেন, কোনো সমস্যা নেই। একদমই দিদি, দিলীপ ঘোষ বলছেন আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি, ভাবছেন সুইসাইড করবেন কিনা। না 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 না, আমার সহকর্মীদের বলবো, এইসব যাত্রা দেখে নিজেদের জীবন নষ্ট করার পরিকল্পনা একদম করো না। তোমার জীবন অনেক মূল্যবান, তোমার জীবন। আজকে কি করতে পারলাম আমরা আমাদের পরিবারের জন্য? আমার সন্তান বা আমি আমার সহযোদ্ধাদের বলছি, তোমার সন্তানকে পেরেছো বাইরে ফরেনে স্কুলে পাঠাতে? আমাদের সংসার চালাতে স্কুলের মায়না দিতে না বিশ্বাস উঠে যাচ্ছে। তো কেন এসব তুচ্ছ লোকের জন্য নিজেদের জীবন দেওয়ার কথা ভাবছো? আজকে এরা আমাদের জন্য, আমরা এদের জন্য না। একদম এসব ভাববে না। একদমই দিলীপ ঘোষ বলছেন যে বিজেপি করতে গেলে, তাদেরকে বলছি যারা খুব কষ্ট পেয়েছেন সুইসাইড করবেন কিনা ভাবছি, তাদের উদ্দেশ্যে বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না, চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে দলটাকে এই বাংলায় এই জায়গায়, 100 বার বিজেপির কর্মীরা ভয় সন্দেহ করে না। যেদিন থেকে দলে এসব ঢুকেছে সেদিন থেকেই পেছনের দিকে এগোচ্ছে। কি উত্তর দেবে? ও আচ্ছা, কবে থেকে ঢুকেছে তাহলে? কবে থেকে ঢুকেছে? তাহলে আপনি সেই কামানটা হাতে নেননি কেন দায়িত্ব নিয়ে? আপনি বা পিছিয়ে গেছেন কেন? আমাকে দায়িত্ব দেওয়া হয়নি, দায়িত্ব দেওয়া নেই। আরে আমরা তো আপনাকে ওয়ান ম্যান আর্মি ভেবেছিলাম, দরকার ছিল না আপনি মাঠে নামতেন সবকিছু ছড়িয়ে ছিটকে দিয়ে। ইকো পার্কটাই একমাত্র বড় মাঠ না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক মাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি আসতেন রাস্তায়, সিকিউরিটি ছড়িয়ে দিয়ে। আমরা আছি তো, আমরা তো ছিলাম আপনার সাথে, আমরা তো সরে যাইনি ভয়। আমরা তো 25টা সিকিউরিটি নিয়ে ঘুরি না। এত ধমক চমক সবকিছুর পরও এই পাগল কর্মীগুলো তো রাস্তায় ছিল। আর এই ডায়লগ আর ভালো লাগছে না, আর এই লেকচার আর এই ডায়লগ ভালো লাগছে না। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছেন যে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, আমাকে হিন্দুত্ব বোঝাবেন না। যারা বড় কথা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে বড় হয়েছে। আমার দরকার নেই তাদের ক্যাচালের মধ্যে আমার ঢুকে লাভ নেই। আমি তো আপনাকে ভালোবেসেছিলাম, আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম। আমার প্রশ্নের উত্তরটা দিন না, আপনি গেছেন কেন? এখানেই কথা শেষ। আপনি গেছেন কেন? আপনি ওই রক্তমাখা হাত দুটো কেন, রক্তমাখা হাত দুটো ধরে সৌজন্য বিনিময় করতে গেছেন? আপনি একবারও ভাবেননি? করছেন তো আপনারা, আড়ালে আবডালে মুড়ি চা ফিশ ফ্রাই কাটলেট সবই করছেন। আড়ালেই থাকতো, প্রকাশ্যে আনতেন না। এতটা আমাদের মানে ভেতরে রক্তক্ষরণ হতো না? আড়ালে যখন যেটা চালিয়ে যাচ্ছিলেন সেটাই চালিয়ে যেতেন। দিলীপ ঘোষ তো বলছেন যে একটা সময় অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তিনি, এবং তিনি আরো বলছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের নাতনির বিয়েতে পাকিস্তানও তো গিয়েছেন। সৌজন্য বিনিময় এটাকেই বলবেন? রাজ্য রাজনীতি, চায়ের দোকানের রাজনীতি আর ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি চায়ের দোকানে চায়ের কাপে তুফান তুলে আমি কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরুও করতে পারবো না, থামাতেও পারবো না। অতএব আমার মুখে, আমার মতো ছোট কর্মীর মুখে এত বাতেলা মানায় না। যার যেখানে কাজ, যার যেখানে দরকার
তারা সেই জায়গাটা ঠিক বুঝে নিচ্ছে। আমাকে অন্তত মাননীয় প্রধানমন্ত্রীকে জ্ঞান দেওয়া আমাকে মানায় না, আর মাননীয় অমিত শাহজি বা অজিত ডোভালজিকে জ্ঞান দেওয়া আমাকে মানায় না। ওই জন্য আজকে আমি এখানে পড়ে আছি, ওনারা আজকে ওখানে। ওনারা ওনাদের কাজটা ঠিক করছেন। সৌজন্যটা কাকে বলে সেটা আমরাও জানি, কিন্তু যখন ঘাটা দগদগে হয় না, ঘাটা একটু থিতোতে দিতে হয়। বললাম তো আপনি করুন, আপনারা তো করেনি। আপনাদের ওপর মহলা সব জানি, আর এখানে ধামাচাপা দেওয়ার কিচ্ছু নেই। আপনারা সব এক। তাহলে তো আজকে তোমাদের মাধ্যমে আমি সবকটা কর্মীদের, সবকটা পার্টির কর্মীদের একটাই বলবো, দেখছো তো কি হবে? তুমি আমি রাস্তায় দাঁড়িয়ে এই পার ওপার থেকে একে অপরকে মাপবো, ও দেখে নেবো, বুঝে নেবো। কি হবে ভাই এসব করে? তুই আমি লড়ে মরবো, আমার ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। সবাই দেখতে পাচ্ছ তো আসল রাজনীতির চিত্রটা। যে যে পার্টিটাই করুক, সেই পার্টির কর্মীটা একনিষ্ঠভাবে তারা তার পার্টিকে দিয়ে যাচ্ছে। কর্মীরা, আজ নেতারা আমাদের সেই আবেগ আর সেন্টিমেন্ট নিয়ে খেলে যাচ্ছে। তাহলে তো এবার কর্মীদেরও ভাবতে হবে। আজকে একটা কথা বলে রাখছি, কর্মীদের জন্যই কিন্তু নেতারা, নেতাদের জন্য কর্মীরা না। আজকে সব পার্টি থেকে যদি আজকে কর্মীরা সরে যায় না, এসব নেতাদের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি যখন তোমাকে ভালোবেসে আমি সেই জায়গায় বসিয়েছি ভগবানের পরে, তোমার কিন্তু সেই দায়িত্ব কর্তব্য ছিল আমাদের ভাবাবেগকে সম্মান দেওয়া, আমাদের ন্যূনতম পক্ষে চিন্তা করা। তাহলে সেদিনকে এতই যদি দরদি হও, আপনাকে নাকি বাঙালি হিন্দুত্ব বোঝাতে যাওয়া চলবে না, বিজেপি বোঝানো যাওয়া চলবে না, বাঙালিত্ব বোঝানো যাওয়া চলবে না, তাহলে সেদিনকে আপনার ফোনটা অফ ছিল কেন? আপনি ফোনটা অফ করে কোথায় মধুচন্দ্রিমা করতে গেছিলেন সেদিনকে আপনি? আমি তো তুচ্ছ ছোট কর্মী, আমার এই ওয়ার্ডের একটা সীমিত দায়িত্ব আছে অ্যাজ এ ওয়ার্ড কনভেনার। কিন্তু আমার ওয়ার্ডের কোনো কর্মী, আমার বুথ প্রেসিডেন্ট যদি সমস্যায় পড়ে, হয়তো আমার এত টাকা নিয়ে যে টাকা নিয়ে গিয়ে তার পাশে দাঁড়াবো, কিন্তু রাত্রি 2টোর সময় ফোন করলে থানায় আমি আমার বুথ প্রেসিডেন্ট, আমার বুথ লেভেলের কর্মীর পাশেও গিয়ে আমি দাঁড়িয়েছি, ভোর 4টের সময়ও গেছি। এই নজির আছে, কারণ যেহেতু পরিবার বলি না, ওই মুখে ডায়ালগ কপচালে, ডায়ালগ আওড়ালে হয় না, পাশে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে হয়। হ্যাঁ, তুমি পাড়ায় ঘুরে 2টো কর্মীকে জিজ্ঞেস করো যে দিনিতা ঘোষ ছোট লিডার, পাড়ার লিডার, ব্লকের লিডার, ওয়ার্ডের লিডার, সে কেমন? সে কি তোমাদের সাথে থাকে? কেউ হয়তো গালাগালি দেবে না, থুতু মারবে না, বলবে হ্যাঁ দিদি পাশে থাকে। এইটুকুই দরকার ছিল, এইটুকু আশ্বাসই আমাদের দরকার ছিল। ওই যে বললাম না, আড়ালে আবডালে আপনারা অনেক কিছু করেন, আমরা জানি। পর্দাটা থাকতো নয়, আমরা সেই ভুল চিন্তা ভাবনার মধ্যেই থাকতাম, আবার আপনার নামে জয়ধ্বনি দিতাম। আমি এবার একটা প্রশ্ন করবো। বর্ষিয়ান বিজেপি নেতা, একদা বঙ্গ বিজেপির সভাপতিও ছিলেন তথাগত রায়ের বক্তব্য, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদে বসানো ভুল হয়েছিল। দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়েও এবার প্রশ্ন তুললেন তথাগত রায়। দিলীপ ঘোষকে একদম মনে করালেন 2019 সালে তিন উপনির্বাচনে শূন্য পেয়েছিল বিজেপি। দলের কর্মীরা যখন মার খেতেন, তখন দিলীপ ঘোষ নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন। বৃদ্ধ অবসরভোগী দিলীপ ঘোষের সুখী দাম্পত্য জীবনেরও কামনা করেছেন তিনি। পাশাপাশি দলকে সতর্ক করলেন একই ভুল যেন দল আবারও না করে। কি বলেন? না, নমস্কার, আমি এইটার থেকে একটা জিনিস থেকে বিরত থাকতে চাই। আমার রাগ হয়েছে বলে আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে আমি নাড়াঘাটা কাটাছেড়া করতে রাজি না, এটা আমার ক্যারেক্টারের বাইরে। হ্যাঁ, আমার রাজনৈতিক আঘাত লেগেছে, আমার রাজনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই রাগটা আমি 100 বার, আমি সেই রাগটাকে 100 বার উগরে দেবো। এবং হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে উনি হয়তো ঠিকই, আমি এই কথাটা বলতে পারি না, ওটা আমার এখতিয়ার মধ্যে পড়ে না। আমার রাগ হয়েছে বলেই আমি যা নয় খুশি তাই বলতে পারি না, কিন্তু উনি যেটা বলেছেন একদম সঠিক মূল্যায়ন করেছেন। এইবার অন্তত বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে একটাই হাত জোর করে প্রার্থনা থাকবে, আপনারা কর্মীদের মূল্যায়নটা সঠিকভাবে করুন। অনেক ভালো কর্মী আছে, টিএমসির পচা মাল, যারা টিএমসিতে পাত্তা পায় না, বস্তা পচা করে যারা সাইড করে রেখেছে টিএমসিতে, যারা টিএমসিকে পছেও না, টিএমসিতে যারা মানে পাত্তাও পায় না, যারা মানে 2 পয়সার চুলের নেতা, এইসব মালগুলোকে নিয়ে এসে, পচা মালগুলোকে নিয়ে এসে আমাদের মাথায় থোপানোর আগে আমরা নিজেদের লোকের সাথে লড়ে হারতেও রাজি আছি। দিন রাত প্রচার করে রক্ত ঘাম ঝরিয়েও আমরা হারতেও রাজি আছি। অত একটা মানসিক শান্তি হবে যে আমার নিজের লোক তো।
এই লোকটা 1 বছর ঘর ছাড়া ছিল, দিন না এই মানুষটাকে। এই লোকটা এই মহিলাটা চোখের সামনে তার স্বামীকে মেরে দিয়েছে, দিন না ওই মহিলাটাকে। এই বাচ্চাটা চোখের সামনে দেখেছে তার বাবাকে মরতে, তার তার স্ত্রীকে দিন না, তাদের পাশে আছি। আর এই পচা মালগুলোকে আমাদের মাথায় থোপাবেন না। এরপর কিন্তু সত্যি কথা, বঙ্গ বিজেপিতে কিন্তু ঝান্ডা ধরার লোকের অভাব হয়ে যাবে। বিস্ফোরক কথা বলছে একদম। ভাবাবেগ নিয়ে, কর্মীদের ভাবাবেগ নিয়ে খেলা কিন্তু উচিত না। আমরা কোনো কিছুর বিনিময়ে, আমি তো বুক চিতিয়ে বলছি, আমার পেছনে ইডি সিবিআই তাবর এদের লাগিয়ে দিক, উল্টে ওরা না লজ্জায় 2 পয়সা আমার অ্যাকাউন্টে ফেলে যাবে, কারণ কনস্ট্যান্টলি আমরাই পারি জিরো ব্যালেন্স মেনটেন করতে। দিদি, মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তারপরে এই দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে দিলীপ ঘোষের সেখানে উপস্থিত থাকা, কোথাও গিয়ে কি হিন্দুদের অবজ্ঞা করা নয়? অপমান করা। আর তার সাথেও তো দেখলাম ওটাকে তোমরা মন্দির বলে, তারপর কি ধাম। প্লিজ, অন্তত তুমি তো শিক্ষিত, ধামটা তোমরা উচ্চারণ করছো কেন? ধাম, শক্তিপীঠ, জ্যোতির্লিঙ্গ, এগুলোর তো একটা নিজস্ব মাহাত্ম্য আছে। কালচারাল হাব যেটা বলছিলে সেটাই বলো না, ওটাই ঠিক আছে। কিসের ধাম? 4টে যুগকে 4টে ধাম ইন্ডিকেট করে। তো আমার যদি আজকে ভগবান ক্ষমতা দেয়, আমি একটা রাস্তার ধারে মন্দির করতেই পারি, সেটা নিশ্চয়ই আমার শক্তিপীঠ হয়ে যাবে না, সেটা নিশ্চয়ই আমার ধাম হয়ে যাবে না। পুরী বাদ দিয়েও অনেক জগন্নাথ দেবের মন্দির আছে, মহাপ্রভুর মন্দির অনেক আছে। কেউ আজ অব্দি কেউ নিজেদেরকে ধাম বলে দাবি করেছে? কেউ করেনি। এত ঔদ্ধত্য ভালো না। এই জন্য বলছি, আজকে মানে রুচিতে বাড়ছে নামটা অব্দি নিতে। যাকে এতটা ভালোবাসা শ্রদ্ধার জায়গায় রেখেছিলাম না, ঠিক আছে, মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে হয়তো আমরা পিঠে ছড়াটা খেয়েছিলাম, সেটা খেয়ে গেলেও হয়তো সেই ভুল নিয়ে জীবনটা চলে যেতাম, সেই ভুলটা ভেবেই। এতটা স্পষ্ট পর্দাটা সরিয়ে দিয়ে এই চিত্রনাট্যটা না দেখালেই হয়তো ভালো হতো। মুর্শিদাবাদে যে হিন্দু বাঙালিরা যে সন্ত্রাসের মুখে পড়ছেন, সেখানে দাঁড়িয়ে দিলীপ বাবু এই দীঘায় যাওয়াটা কিভাবে দেখছেন? উনি তো ওখানেও যেতে পারতেন। আজকে উনি যদি মুর্শিদাবাদে গিয়ে ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে যেখানে সব থেকে বেশি, আর সুতি মোথাবাড়ি শামশেরগঞ্জ যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে উনি ওখানে গিয়েও তো একটা মন্দিরের শিলান্যাস ভিত্তিপ্রস্তর করতে পারতেন। আমরা খুব খুশি হতাম। বললাম তো, আমরা যেতাম, নাচতে যেতাম, নিজেদের 2টো ঘরে চাল কম কিনতাম, নুন ভাতকেও কাটিয়ে দিতাম, নিজেদের পয়সা দিতাম ওখানে দান পেটিতে। একটা সম্মান থাকতো, একটা আত্ম অহংকার বোধ থাকতো সেই জায়গায়, যে দিলীপ দা করেছে ওইটা, আর আমরা সবাই মিলে গিয়ে ছোট হতো, হয়তো এরকম বিশাল প্রাচুর্যময় পাহাড় প্রমাণ হতো না, ছোটই হতো, কিন্তু সেখানে আন্তরিকতা থাকতো, ভালোবাসা থাকতো। আমার এইটুকু বিশ্বাস, সারা রাজ্যের আমার বঙ্গ বিজেপির যেখানে যে কর্মী আছে, উনি যদি এইটাও একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমাদের মাধ্যমে জানাতো না, আমরা সবাই দৌড়ে ছুটে যেতাম। কিন্তু সময় কোথায়? আর সব থেকে বড় কথা হচ্ছে না, এনাদের সময় নেই। এনারা সর্বক্ষণ, একটা সেকেন্ড এটা কেটো না, এরা সর্বক্ষণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থেকে আর মানে সিকিউরিটির চাদরে পরিবেষ্টিত থেকে না, চামড়াটা মোটা হয়ে গেছে। এদের কান অবধি আর মানে আমাদের মতো কর্মীদের মানে আরতি, এদের কান অবধি হয়তো যাচ্ছে না। আপনারা যখন এই কথা বলছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা বিষয়ে দিলীপ ঘোষ স্পষ্ট বার্তা দিয়েছিলেন ও স্পষ্ট করেছেন যে বিজেপি তিনি ছাড়ছেন না। তার কথায় কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গা খালি হবে, সুবিধা হবে, সুযোগ নেই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গে যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, এই লড়াই চলবে। কি বলবেন? আমাদের উচ্চ নেতৃত্ব এই বিষয়ে যেটা বলার বলবে। আমি কোনোদিন নেতৃত্বের ওপর যাবও না। আমার ক্ষোভটা অ্যাজ এ কর্মী, এটা শুধু আমার না, আমার এটা পরম ভাগ্য যে আমি তোমাদের মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি বলার। আমি সর্বক্ষণ আমার কর্মীদের মনের কথাটাই বলার চেষ্টা করি। আমি কিন্তু অ্যাজ এ একনিষ্ঠ কর্মী হিসাবে হয়তো এই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি, বাকিরা পাচ্ছে না। আশা করি যারা ওপার থেকে আমার সহযোদ্ধারা এই ইন্টারভিউটা দেখবে বা শুনবে, সবাই আমার সাথে একমত হবে। আমি একটা প্রশ্ন করব। কুণাল ঘোষ সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। কুণাল ঘোষ বলেছেন দিলীপ বাবু বিয়ে করে বিজেপির কিছু নেতাকে শুইয়ে দিয়েছিলেন, প্রভুকে দর্শন করে ওনাদের একেবারে সমাপ্ত করেছেন। কি বলবো?
ওনার এই নোংরা মানসিকতা আমরা সবাই অবগত, ওনার এই নোংরা মানসিকতা নিয়ে। আর আমরা এটাও জানি যে কিছু লোক 21-এর আগে পরে কার কার অফিসের বাইরের সোফায় নিয়মিত বসে থাকতে দেখা গেছে। কিছু কিছু সূত্রের খবর আমাদের কাছেও আসে বা আছে, আর সেগুলো কংক্রিট খবর। কি কারণে আসতে চেয়ে আসতে পারিনি, ঢোক গিলতে হয়েছে, সবটাই জানি। অতএব ওনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রবৃত্তি আমাদের কারোরই নেই। হ্যাঁ, উচ্চ নেতৃত্ব যেটা ঠিক করবেন তারা বলবেন, কিন্তু আমরা কর্মীরা, আমরা যারা সেলফ মেড কর্মী, কারোর পা না চেটে নিজেদের সব কিছু জলাঞ্জলি দিয়ে একা একা হয়েছি, তো আমরা এসব লোককে পাত্তাও দিই না। 2 বছর নিয়ে লুকিয়ে আছেন দিল্লিতে। সৌমিত্র খাঁকে চরিত্রহীন বলে বোমা ছুড়লেন প্রাক্তন সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। কি বলবেন? দেখুন, উনি এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। ওনাকে এমনি সবাই কিসব পাগলি বৌদি, উকুনে বৌদি বলে। তো ওর মনে হয় ও কোনো প্রাসঙ্গিক? যদি ওর পেছন থেকে যদি ওই স্ট্যাম্পটা সরে যায়, 3টে ফুল, ওটা যদি ওর পেছন থেকে সরে যায়, কেউ চিনবে ওকে? ও রাস্তা দিয়ে হেঁটে বেড়ালেও কেউ ওর দিকে ঘুরে তাকাবে না। তাহলে তোর ক্ষমতা থাকলে তুই কর না। তোকে কে মাথার দিব্যি দিয়ে বারণ করেছে হাত পা ধরে করতে না? ও যেমন গায়ে বাছুর নিয়ে আছে, তুইও একটা ষাঁড় আর বলদ খুঁজে কর। কি সমস্যা আছে? কে বারণ করেছে তোকে? অবশ্য তোকে কেউ নিলে তো সেটাও একটা ব্যাপার। যাই হোক, সেটাও হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, আমাদের মধ্যখানে ঢোকাটা উচিত না। একদম। দিদি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। নমস্কার।